মনে হয়েছে দুনিয়াটা ফাঁকা, চারপাশটা কিছু একটা নেই। তৃষার একবার শ্বাসকষ্ট উঠেছিল, সেবার শ্বাস নিতে নিতে এক প্রকার কষ্টই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই তো মারা যাবে। গত 3 দিন তৃষার ঠিক ওই অনুভূতিটাই হয়েছে। এখনো মনে হচ্ছে মৃত্যুর দরজায় সামনে দাঁড়িয়েছে, দরজাটা একটু একটু করে খুলছে। তৃষা সারা রাত জেগে কেঁদে কেটে শেষে চোখের নিচটায় কালি করে ঠিক করলো, অনেক হয়েছে। আজকে সারা রাত ভিখারির মতো প্রেম ভাইয়ের দুয়ারে বসে থাকবে। প্রেম ভাইয়ের তো উচিত অঙ্কুরের ভাইয়ের ঠ্যাং ধোয়া, বিশেষ পানি খাওয়া। এই যে সিমরার সঙ্গে কতদিন হলো তার প্রেম হয়েছে, এখনোই তাদের প্রেম একেবারে জমে ক্ষীর। সিমলার মনে হয় বাসা থেকে ছেড়ে দেখছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। বেশি তিরিং বিরিং করলে যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে পালাবে দুজন। আর প্রেম ভাইকে দেখো, প্রেম করা তো দূরে থাক, এমন যেমন ভাব দেখাচ্ছে মানুষ তো তার কিং কোবরা এক্সের সঙ্গেও এমন আচরণ করে না। তৃষার রুম থেকে বের হয়ে সিঁড়ি কাজ দিয়ে নামতে সিদ্দিক নেওয়াজ আর মোখলেস দেখতে পেল। চিন্তিত মনে হচ্ছে সিদ্দিক নেওয়াজকে। তৃষা একবার জিজ্ঞেস করবে ঠিক করেও করলো না। শেষে বাইরে এসে সরাসরি প্রেম নেওয়াজের বাড়ির দিকে তাকিয়ে এগিয়ে গেল। বাড়ির চারিপাশে গাছগাছালি, ডান পাশে একটা ফুলের বাগান, সেটা হরেক রকমের ফুল আছে। তবে যেই ফুলটা বাগানের মূল আকর্ষণ তা হচ্ছে প্রিমরোজ। এই প্রিমরোজ নামটা শুনলেই একটা মানুষের কথা মনে পড়ে যায় তার। সেই প্রিমরোজ ব্র্যান্ডের আধার। আধার বলেই হয়তো তাকে কেউ দেখেনি, তবে তার গলার স্বরটা একজন মানুষের সঙ্গে পুরোপুরি মিলে যায়। মাঝে মাঝে অবাক লাগে দুজন মানুষ কি কোনোভাবে আবার একজনই নয়তো। সেদিন লুকিয়ে চুরিয়ে প্রেম ভাইয়ের মেইন ডোরের পাসওয়ার্ডটা দেখেছিল তৃষা। ওইটা কতবার টিপাটিপি করেও অ্যাপ্লাই করলো তৃষা, তবে কাজে দিল না। গোলামের পুঁতে পাসওয়ার্ড চেঞ্জ করছে। ইস, ঢং দেখলে বাঁচি না। ঘরে ঢাললে বাইরে পড়ে শালার। পাসওয়ার্ড লক লাগাতে হবে। হ্যাঁ, তালা হলে না হয় ভেঙে ঘরে ঢুকে ওই হাড়ে বজাতে চকলেট আর স্ট্রবেরি সবগুলো চুরি করে নিতাম, তখন দেখা যেত কি খায় সে। তৃষা কোনো উপায় না পেয়ে ঠিক করলো আজকে সারা রাত দরজার সামনে অপেক্ষা করবে সে। এক সময় না এক সময় তো আসবেই ওই লোক। এবার তার ব্র্যান্ডের জিনিসে বিলাই চিমটি দিয়ে ঘষেই দিবে, কিংবা ভেতরে কিছু একটা ছেড়ে দিবে। এখন তৃষা তো প্রেম নেওয়াজের প্রাকৃতিক দৃশ্য দেখতেও পারলো না। না হয় ওই পোকামাকড়ি দেখুক, ওদের তো পোকাধিকার আছে তাই না। রাত তখন অনেক। তৃষা দরজার সামনে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। নরম বিছানাটা একটু বেশি সফট। তৃষা হাই তুলে চুল চুলকাতে চুলকাতে হঠাৎ আবিষ্কার করলো কাউচের মধ্যে উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে প্রেম ভাই। উমা, সকাল সকাল এমন অতি লোভনীয় দৃশ্য না দেখালেই কি হতো না। এই যৌবন বয়সে যৌবন সামলাতে তো তৃষার কষ্ট হয় খুব। তবে হঠাৎ তৃষার মনে পড়ে গেল গত 3 দিনের কথা। তার বুকটা কেমন ভার হয়ে এলো। হঠাৎ দেখলো প্রেমের পিঠে কিসে যেন দাগ। তা দেখে তৃষার বুকটা আরো ভারী হয়ে উঠল। সে প্রেমের কাছে গিয়ে পিঠে হাত ছোঁয়াতে যাবে, তার আগে হঠাৎ চারপাশে একবার তাকালো। এত এত মদের বোতল চারিপাশে, সিগারেট ছাই, সিগারেটের বাট পড়ে আছে। তৃষা সাহস করে একবার প্রেমের পিঠে হাত রেখে প্রেমকে মৃদু শব্দে মৃদু গলা ডাক দিল। এই প্রেম ভাই, শুনছেন? সকাল হয়েছে, উঠবেন না? পরপর কয়েকবার ডাকার পরও যখন কাজ হলো না, তখন কাছে এসে শ্বাস চলছে কিনা চেক করতে হঠাৎ প্রেম থাবা দিয়ে তার হাতটা ধরতে তৃষা ব্যথায় বলে উঠল, প্রেম ভাই কি করছেন? হাঁটা ছাড়ুন বলছি। একটু আস্তে দোলে কি হয়? প্রেমের চোখ দুটো কেমন লাল হয়ে আছে, শরীর যে তার ঠিক নেই। খুব ভালো করে বুঝতে পারছে তৃষা। কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে একটা অচেনা মানুষ তার সামনে উপস্থিত। এটা সেই মানুষ না যাকে সে চিনে। প্রেম উঠে বসলো, তারপর তৃষাকে ঝাড়ি মেরে বলল, এখনো যাসনি কেন? আগে বলুন আপনার কি হয়েছে? আমার সঙ্গে এমন কেন করছেন আপনি? আমার অপরাধটা কি? হ্যাঁ, তোর অপরাধ কি সেটা তুই তোর বিবেককে জিজ্ঞেস কর। যা, বের হ আমার ঘর থেকে, আউট। প্রেম ভাই, আপনি তো আমার ভালোবাসেন, এত নিষ্ঠুর কেন হচ্ছেন? একটু রহম করেন। আমার কি পরিমাণ কষ্ট হয়েছে যদি আপনাকে বোঝাতে পারতাম। প্রেম এবার তৃষার মুখটা চেপে ধরে তাকে ঠেসে ধরলো দেয়ালে, তারপর উঁচু গলায় বলল, তোকে একবার বলেছি ভালোবাসি আমি। আলু আমার পছন্দ না, কারণ কি জানিস? আলু সব তরকারিতে মিশে যায়,
তুই হচ্ছিস ওই রকম মানুষ, সবার সঙ্গে মিশে যাস বলে তোকে জাস্ট ঘৃণা করি। দেখ, তোর আর আমার রাস্তা আলাদা, আমরা হলাম দুই পৃথিবী। প্রেম তৃষার মুখটা ছেড়ে দিয়ে বলল, যদি তোর এক বাপ হয় তাহলে আর কখনো আমার সামনে আসবে না। প্রেম ছাড়তে তৃষা প্রেমের গালে আচমকা চর বসিয়ে দেয়। প্রেম কয়েক মুহূর্ত কেবল স্তব্ধ হয়ে রইল, তবু কিছু বলল না, চুপ করে রইল। হঠাৎ তৃষা তাকে ধাক্কা দিয়ে কেঁদে উঠল, প্রচণ্ড রাগ নিয়ে গলা উঁচিয়ে বলল, তুমি নেশা করো তবু তোমায় আমি মেনে নিয়েছি। তুমি রাতভর বাইরে আড্ডা দাও তবু আমি তোমায় ভালোবেসেছি। তুমি আমাকে মারো বকো তবু তোমায় আমি কিচ্ছু বলি না। তোমার যখন যা মন চায় করো আমার সঙ্গে, তোমার সব ভুল তবু আমি মেনে নিয়েছি। আরে বেটা, আমার ভালোবাসা তোমার কাছে তামাশা লাগে? তামাশা? তোমার সঙ্গে ভালোবাসার খেলা খেলছি আমি? পুতুল আমি? আমার সঙ্গে যখন যা মন চায় তাই করবে, অধিকার খাটাবে, আবার বলবে ভালোবাসি না। আসল কথা কি জানো? তোমার তো বাবা মা নেই, জন্মের ঠিক ঠিকানা আছে তো? কারণ কোনো ভালো ঘরের ছেলে এমন হতে পারে না, তাই তো মানুষ বলে বাবা মা ছাড়া সন্তান কখনোই ভালো হয় না। তৃষা পুরোটা শেষ করার আগে প্রেম কষিয়ে চর বসালো তৃষার গালে, শক্তি দিয়ে গলা চেপে ধরে ধমকে বলল, শেষ তৃষা, সব কিছু শেষ। আজকে থেকে প্রেম তৃষা নামক কাউকে চেনে না। এই বাড়িতে হয় তুই থাকবি, নয়তো আমি। তুই প্রেমকে এখনও চিনিস নে, এখন চিনবি। হয় তুই ধ্বংস হবি, নয়তো আমি। আমার মারতে একটু হাত কাঁপবে না। খুন করে এই বাড়ির মাঝে কবর খুঁড়ব, খোদার কসম। প্রেম দরজাটা হুড়মুড় করে এমন জোরে ধাক্কা দিল যে পুরো ঘর কেঁপে উঠল। টি শার্টটা হাতে কষে চেপে নিয়ে তৃষাকে শক্ত করে ছেলে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় শুধু একটা জিনিসই হাতে নিল, মদের বোতলটা। 28 বছরের গহীন ক্ষত বুকের গভীরে চাপা দেওয়া দগদগে জখমটা আবারও আজ নতুন করে রক্তমাখা হয়ে উঠল। তৃষা এখনো শ্বাস নিচ্ছে, বেঁচে আছে, এটাই যেন তার ভাগ্যের সীমাহীন সৌভাগ্য। প্রেমের ঝড়ের মতো প্রস্থান শেষে ঘরটায় হঠাৎ মৃত্যু নেমে আসা নীরবতা ছড়িয়ে পড়ল তৃষার বুকের ভেতর। তখন তীব্র শূন্যতার চাপা শব্দ। সে ঠাউর করতে পারলো কি অমোঘ পাপ করেছে সে। যে মানুষের শিকড় কেটে নেওয়া হয়েছে অনেক আগে, যার মা বাবা নেই, যার স্মৃতি কেবল ক্ষতের মতো রক্তাক্ত, তাকে সে কিভাবে এত বড় আঘাত দিল? কোন দুঃসাহসে ছিঁড়ে দিল তার পুরনো দাহকে? চোখের জল তৃষার মুখ ভিজে দিতে লাগলো। কাপা হাতে জল মুছে দৌড়ে বেরিয়ে এলো সে। কিন্তু তখন প্রেম তো ঝড় তুলে বাইক নিয়ে যান্ত্রিক শহরের অতলে মিলিয়ে গেছে। বাড়ির সীমানায় অনেক আগেই তার চাকার শব্দকে বিদায় দিয়েছে। এই বিশাল শহরে পাথরের মতো ঠান্ডা এই নগরে তৃষা কোথায় খুঁজবে তাকে? কার ভিড়ে, কোন অচেনা রাস্তায়, কোন গহীন অন্ধকারে মিলিয়ে গেছে সে মানুষ যার বুকের আগুন সে নিজ হাতে আবার প্রজ্বলিত করেছে? তৃষা বাইরে পা রাখতেই শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। হাত কাঁপতে কাঁপতে প্রথমেই তাড়াহুড়ো অঙ্কুরকে ফোন করলো সে। কান্নার জড়ানো গলায় সবটা খুলে বলতে অঙ্কুর এক নিঃশ্বাসে আশ্বাস দিল, চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু সেই কথার ভরসাতেও তৃষার বুকের গভীরে জমে থাকা অস্থিরতা এক চুলো কমল না। এই অস্থিরতা তাকে বারবার মনে করাচ্ছে প্রেমকে না খুঁজে পাওয়া মানে নিজের অর্ধেক শ্বাস হারিয়ে ফেলা। মাথা কাজ করছে না, দিক দিশা বোঝা যাচ্ছে না। অবশেষে অস্থিরতা দগ্ধ হয়ে যখন বাইরের গলিপথে ছুটে যাওয়ার জন্য পদক্ষেপ ফেল, তখনই সামনে প্রত্যুষ এসে পথ আটকালো। প্রত্যুষ জানে না আসল ঘটনা, জানে না তৃষার বুকের ঝড়টা কেন উঠেছে, তবে এক নজরে বুঝে গেছে সে তৃষার অবস্থা বাইরে যাওয়ার মতো নেই। কেবল এই কারণেই কঠোর হাতে আটকালো তৃষাকে। কিন্তু শুধু প্রত্যুষ না, হেতিজাও সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, বরং হিসেবে দৃঢ়তা। সে জানে প্রেম হচ্ছে তৃষার সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়াঝাটি নতুন কিছু নয়। এ তুচ্ছ ব্যাপারে এত অস্থির হওয়া, এত পেছন পেছন দৌড়ানো অমূলক। আর হেতিজার ভেতরে লুকানো আছে আরেকটি প্রবল ইচ্ছা। তৃষাকে সে তার নিজের ছেলের জন্য বেছে নিয়েছে। একজন মায়ের মতো সে তৃষাকে নিজের হাতে বেঁধে রাখতে চায় প্রত্যুষের পাশে। তাই তৃষার চোখে, তৃষার মন, তৃষার প্রতিটি স্পন্দন যেন প্রেমের দিকে না ছুটে যায়। এর জন্যই যা কিছু করতে চায় হেতিজা করতে দ্বিধা করবে না। তৃষার সামনে এখন দাঁড়িয়ে আছে দুটো কঠিন প্রাচীর। এদিকে প্রত্যুষের অবুঝ বাঁধন, আরেকদিকে হেতিজার নির্মম নিয়ন্ত্রণ।
এত কিছুর মানে তার জানা নেই, অথচ তৃষার বুকের ভেতর তখনও ফেটে যাচ্ছে একটাই আর্তনাদ, প্রেম। পার্কে এক নির্জন কোণে ঝরা পাতার স্তূপে ঢাকা এক বেঞ্চে বসে আছে শিমলা। তার কোল জুড়ে মাথা রেখে শুয়ে আছে অঙ্কুর, যেন পৃথিবীর সমস্ত ঝড় ঝাপটা উপেক্ষা করে এই মুহূর্তে আশ্রয় খুঁজে যে কেবল তার চোখের ভেতর। শিমলার চোখ দুটো এতক্ষণ অশ্রুধারায় গঙ্গার মতো প্লাবিত হয়েছে, সেই অশ্রুতে বুক ভেসে গিয়েছিল তীব্র হাহাকার আর অদৃশ্য ভয়ের ঢেউয়ে। বহু কষ্টে অবিচল সান্ত্বনার দৃঢ়তায় অঙ্কুর তার বুক ভাঙা কান্নাকে স্তব্ধ করেছে। বাড়ির চাপে শিমলার জন্য পাত্র দেখা হচ্ছে, যে কোনো মুহূর্তে পিতার সিদ্ধান্তে তার হাত বেঁধে দেওয়া হবে অপরিচিত এক বন্ধনে। অথচ এই তো সেদিনের কথা মাত্র, কয়েকদিনের পূর্বে তাদের ভালোবাসা অঙ্কুরিত হয়েছে কচি অশোকলতার মতো। এখনই যদি সেই প্রেম বিচ্ছিন্ন হয়, তবে এই যেন জীবনের নির্মমতা উপহাস। বিচ্ছেদের আশঙ্কা শিমলার বুকে আগ্নেয়গিরির মতো দগ্ধ যন্ত্রণা ছড়িয়ে দেয়, তাই অশ্রু অবিরাম ঝরে পড়ে। কিন্তু অঙ্কুর শিমলাকে শপথ দিয়েছে, সমস্ত দুনিয়া যদি উল্টেও যায়, যদি আকাশে ভেঙে মাটিতেও পড়ে, তবুও এই হাত সে ছেড়ে দেবে না। কারণ এ হাত সে ধরেছে কেবল ভালোবাসার শুদ্ধ অঙ্গীকারে, কোনো সামাজিক প্রথা কিংবা জবরদস্তি নয়। একেবারেই ধরা হাতি তার কাছে চিরন্তন, অবিনাশী, শপথে অচল এক প্রেমের মূর্ত প্রতীক। একে ছাড়া মানে নিজেকে ছেড়ে দেওয়া। হঠাৎ অঙ্কুর আর শিমলার পাশের বেঞ্চে দুটো মেয়ে এসে বসলো। বাদাম খেতে খেতে ফর্সা মতো লামিয়া নামক মেয়েটি হেসে পাশের জারা নামক মেয়েটিকে বলল, তো কেমন দিলাম বল? ভাই তুই একটা জি মানি সাদমানের সঙ্গে 5 বছর রিলেশন করে এখন তারই কাজিনের সঙ্গে কাল বিয়ে করে কানাডা শিফট হচ্ছিস। তো কি করব? সাদমানের মতো এই 20,000 টাকা মাইনে পাওয়ার পুরুষের সঙ্গে সংসার করে জীবন পার করতাম? দেখ, সুখ কিন্তু টাকা লাগে। এই ফ্যান্টাসিতে বসবাস করেও বাস্তবায়ন ফেরা উচিত। আর এমনিতেও সাদমান আমার আবেগ ছিল, আর ওর কোথায় বাসায় বললে কেউ মেনে নিত না। শুধু পরিবারকে বিরক্তিতে ফেলার লাভ আছে? এখন সাদমানের কি অবস্থা? মানে ভাগ্য দেখ, তোর জন্য বিয়ে প্রস্তাব এসেছে, তাও আবার সাদমানেরই কাজিনের বাড়ি থেকে। তো ওই মজনুর এখন কি অবস্থা? আত্মহত্যার চেষ্টা করেছিল, হাসপাতালে আছে। তুই দেখতে যাবি না? ভাই, মাথা খারাপ হয়েছে? আমি কেন যাব? বিয়ে কত কি কেনা বাকি, মানে কোর্ট ম্যারেজ তো হয়েইছে বেশ কিছুদিন আগে। এখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা। আচ্ছা বাদ দে, আর চল তো, আমার আরও কিছু কেনাকাটা করতে হবে। বলে লামিয়া উঠে দাঁড়ালো, যারাও তাই করলো। দুজন বসে না থেকে উঠে বের হয়ে গেল পাশের বেঞ্চের। অঙ্কুর তখন শিমলাকে বলল, ভাগ্যিস আমার কোনো কাজই নেই। তৃষার মনটা সকাল থেকেই খারাপ। হেদিজা বলল প্রেমা নাকি রুমে ডাকছে, মুখ ধুয়ে রুমে যাবে বলে একবার ঠিক করলো, তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বসার রুমের একটা বিরাট টিভি আছে। সকাল সকাল সিদ্দিক নওয়াজ চা খান আর টিভিতে খবর দেখেন। তৃষা সারা রাত জেগেছে, কান্না করেছে, দরজার সামনে বসা ছিল, কিন্তু প্রেম ফেরেনি। সিম বন্ধ দেখাচ্ছে। তৃষার অনেক ভয় হচ্ছে, প্রেমের কথা ভাবলেই তো দম আটকে আসছে। কেবলমাত্র তার ভুলের কারণে এত সব হয়ে গেল। বসার ঘরে নানার সঙ্গে প্রত্যুষ ছিল, কি নিয়ে যেন কথা বলছে। আজকে শুক্রবার, প্রতি শুক্রবার প্রেম এখানে পরিবারের সঙ্গে খায়, মানে তার দাদার সঙ্গে টেবিলে খেতে বসে। আজকে সে নেই, কোথাও নেই। একটু পরেই হুলস্থুল কাণ্ড ঘটে যাবে। তৃষাকে দেখতেই সিদ্দিক হাসি মুখে বলল, আরে দাদু, এখানে বসো, চা খাবে? আমার আবার আগে আগে চা খাওয়ার অভ্যাস। 1 কাপ আগে খাই, অন্য কাপ পরে। বলেই হাসলেন তিনি। তারপর আবার বললেন, প্রত্যাশ নানু ভাই, এই যে একের পর এক খুন হচ্ছেই, এসব কি বন্ধ হবে না? প্রত্যুষ কতক্ষণ ধরে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। তৃষা আসার পরও তার দিকে তাকায়নি। স্ক্রিনে বড় বড় করে ব্রেকিং নিউজ লেখা। আজকেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল লামিয়া নামক নারীর। কিছুদিন আগেই পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তার আগেই খোঁজ মিলল তার লাশের।
তৃষার সেদিকে খেয়াল নেই। হঠাৎ সে প্রত্যুষকে বলল। একটু শুনবেন? দুবার ডাকার পর প্রত্যুষ তৃষার দিকে তাকালো, হেসে জবাব দিল। কিছু বলবে? মানে একটু কথা ছিল। তুমি ঠিক আছো? প্রত্যুষের চিন্তার শেষ নেই। কাল রাতে প্রেমের বাড়ির দরজার সামনে থেকে তৃষাকে রুমে সেই তো এনেছে। রাতে প্রত্যুষ কেবল জিজ্ঞেস করেছে, কি হয়েছে? যদি মনে হয় আমায় বললে আমি সাহায্য করতে পারবো, মন হালকা হবে, তাহলে প্লিজ শেয়ার করো। শেষে তৃষা শব্দ করে কেঁদে উঠল, সবকিছু খুলে বলল। তবে প্রেমের সঙ্গে তার কেমন সম্পর্ক, কি কি পূর্বে হয়ে গেছে, ওইসব কথা তার ভেতরই চাপা রইল। বাকি সব কাহিনী সব খুলে বলল। তবে সেসবে যখন যেন প্রত্যুষও কত কি বুঝতে পেরে গেছে। মানে যার যতটুকু বোঝার সে ততটুকুই বুঝবে। প্রত্যুষ উঠে আসতেই তৃষা তাকে বলল। আপনি একটু দেখেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনারা এত নিশ্চিন্ত কেমন করে হতে পারেন? প্রত্যুষ কিছু বলল না, বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে, এই ছুটির দিনও একটু শান্তি নেই। তারই মাঝে সিদ্দিক নেওয়াজ আবার ঘড়ি কাটা দিচ্ছে নাস্তার টেবিলে বসে বসে। সময় তো পার হয়ে যাচ্ছে, প্রেম কোথায়? শেষে মোকলেসকে পাঠিয়ে জানতে পারলো প্রেম বাড়িতেই নেই। রাগ লাগলো তার। কি করবেন বুঝতে না পেরে মোকলেসকে দিয়ে অঙ্কুরকে কল লাগালেন। অঙ্কুর জানালো, প্রেম চলে গেছে। মানে আগের মতোই কোথাও একটা চলে গেছে, কোথায় গেছে জানা নেই। সেই খবর সিদ্দিকের প্রেশার লো হয়ে গেলেন। লাস্ট যখন তার প্রেম রাগ করে চলে গিয়েছিল তখন পাক্কা গুণে 1 বছর জার্মানিতে থেকে তারপর এসেছে। প্রেম বরাবরই এমন। পরিস্থিতির সঙ্গে যখন সে লড়ে উঠতে পারে না তখন সব ছেড়ে পালায়। এই পালিয়ে বেরিয়ে রাগ দেখানোর কোনো ফায়দা, কোনো মানে আছে? এবার না জানি কোথায় গেছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডাক্তার এসে সিদ্দিককে দেখে গেছেন। সবাই রুমে থেকে বের হতে তৃষা সেখানে ঢুকলো। ঢুকে দেখে সিদ্দিক নেওয়াজের চোখে জল আটকানোর চেষ্টা করছে। তৃষা তো সেসব দেখে অন্তর ফাটলো বলে, কারণ সব কিছুর জন্য দায়ী তো সে। কি করে ফিরে আনবে প্রেমকে? সে কি করে আদৌ ফিরবে প্রেম? তৃষা বৃদ্ধ সিদ্দিক নেওয়াজের হাতে ধরে বলল। আপনি কষ্ট পাবেন না, প্রেম ভাই ঠিক ফিরে আসবে। সিদ্দিকের চোখে জল, বুকের কষ্ট এবার আর বাদ মানল না। সে বলল, প্রেমকে কত কষ্ট করে মানুষ করেছি। প্রথমে মা হারালো, পরে বাবা হারালো। একটা মানুষ সব হারিয়ে বাঁচতে পারে? তোমার মনে হয় সে বেঁচে আছে? কবেই ভেতরে শেষ। যে ভালোবাসা ওকে দেওয়ার কথা ছিল বাবা মায়ের, সেই ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছে। আমি জানি প্রেম কেমন করে বড় হয়েছে। ও বাইরে থেকে এক মানুষ, ভেতরে থেকে অন্য কেউ। কঠিনের ভেতর যেমন তরল আছে, প্রেম তেমন। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। সে তার ইমোশন শেয়ার করতে জানে না। ভেতরের মানুষটিকে রোজ ভেতরে দাপন করে মাটি দেয়। বলেই সিদ্দিকের চোখে জল চলে এলো। সেই জলে তৃষার চোখের জল উতরিয়ে পড়ল। তখন মাসের শেষের দিক। আজকে 20টা দিন যেই মানুষটিকে তৃষা দেখেনি নিজের চোখে, তার নাম হচ্ছে প্রেম নেওয়াজ। দুনিয়া যে কত কঠিন, এই 20টা দিনে প্রেম তাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে শরীরে আঘাত না করেও দূরে সরে গিয়ে কেমন করে মনে আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েও তার কথাগুলো রয়ে গেছে। খুঁটির উপর ঝুলতে থাকা অর্ধেক ব্যথা আজও তৃষাকে যন্ত্রণা দিচ্ছে। প্রেমকে তৃষা কি করে বোঝাবে, কি করে বলবে? তার একটা কেমন আছো? শুনতে না পাওয়ার আক্ষেপে সে রাতে কত দুঃখ গিলে প্রেমকে কি করে চিৎকার করে বলবে। ভালোবাসা যদি দায়হীন হয় তবু দায়িত্ব শেখেন। আমি চাই না পুরো জীবন শুধু আপনার একটুখানি উপস্থিতি আমায় বারবার হত্যা করুক। মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, আমায় বারে বার এই যন্ত্রণা আপনি দিয়েন না, সইতে পারবো না আমি। তৃষা এতদিন ঘর থেকে বের হয়নি। চোখের সামনে নাতে চোখে সিদ্দিক নেওয়াজকে পাগলের মতো বিলাপ করতে দেখেছে, অথচ বলার সাহস নেই তার। একটা মাত্র ভুলের কারণে সিদ্দিক নেওয়াজের শেষ সম্বল হারিয়ে গেছে, খোয়া গেছে। তৃষা ঘর বন্দি থাকে, অবস্থা ভালো না দেখে কেউ তাকে কোনো চাপ দেয় না। প্রেমাকে এখন তৃষা পড়াচ্ছেও না, খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছে। কাজকর্ম, হাসি সবই তার সঙ্গে হারিয়ে গেছে প্রেম নেওয়াজের শোকে।
নিজেকে সবার থেকে দূরে রেখে রোজ এভাবেই শাস্তি দিয়ে যাচ্ছে তৃষা। প্রেম কোথায় গেছে জানা নেই। কতবার অঙ্কুরকে জিজ্ঞেস করলো, লাভ হলো না। প্রত্যুষ আইনের লোক হয়ে খোঁজ নিল না, আর নিতে পারছে না তৃষা। একদিন সে সব ছেড়ে পাখি হয়ে অনেক দূরে চলে যাবে। সেদিন প্রেম ভাই এলেও তৃষা আর ফিরবে না। ভালোবাসা এত পোড়াবে জানলে তৃষা কখনো সামনে পাওয়ার এত না। এই 20 দিনে অন্তত দিনে 2 থেকে 4 বার প্রেম ভাইকে নিয়ে লিখতে বসেছে তৃষা। কত কথা তবে অগোছালো, বারবার লিখেছে আবার বারবার ছিঁড়ে ফেলেছে। আজ আবার লিখবে বলে ঠিক করেছে। যে কথাগুলো মুখে কখনো বলতে পারবে না তার সাদা কাগজের ভাঁজে লিখে রেখে যাবে। এমন তো হতে পারে না একদিন প্রেম ভাই ফিরবে, তবে সেদিন আর কথাগুলো বলার মতো এই তৃষা নুজায়াত থাকবে না। প্রেম নেওয়াজ, মাসের শেষের দিক, ঘড়ির কাঁটা যেমন দম নেওয়া ছেড়ে দিয়েছে। আজ 20টা দিন হলো তোমাকে নিজের চোখে দেখিনি। 20টা দিন সংখ্যাটা কাগজে সামান্য, কিন্তু আমার বুকের মাঝে বিরাট এক লোহার খণ্ড যেন। প্রতিটা দিনই আলগা আলগা করে আমার ভেতর থেকে এই খণ্ড কিছু একটা কেড়ে নিচ্ছে। তুমি আমার চক্ষু নজরের সীমানার বাইরে এইটুকুই আমার শরীরে আঘাত না করে সরাসরি মনে আঘাত করার জন্য যথেষ্ট। জানো কি, তোমার হারিয়ে যাওয়া ধরে রেখেছে আমার হৃদয়ের অজস্র ক্ষত। তোমার অনুপস্থিতি আমার শরীর অক্ষত রেখে মনে কেমন করে জ্বালা পোড়া দিচ্ছে, সেটা তুমি কল্পনাও করতে পারো কি? তোমার থেকে দূরে থাকা আমার জন্য অচিরেই অসহনীয়। প্রেমের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে, জ্বরের থার্মোমিটার, জ্বরের মতো। থার্মোমিটারের কাচের ঘরে পারদকে বেঁধে রাখা যেন খুবই মুশকিল। তুমি কাছে এলে পারদ নেমে আসে, আর তুমি দূরে গেলে আবার উঠে যায়। ওই ওঠানামাই এখন আমার প্রতিদিনের জীবন চক্র। আমি কখনো চাইনি রোগ দলিলের মতো তোমার প্রতি আস্থাহীন হই, তবুও তোমার দূরে চলে যাওয়া, তোমার নিয়মহীন ভালোবাসা আমাকে এমন এক অবস্থা দিল যেখানে ভালোবাসা কাটা হয়ে দাঁড়িয়েছে আমার পায়ে। কত কথা বাকি ছিল আমাদের, সেগুলো যদি পাখি হতো আমি নিশ্চয়ই তাদের উড়ে যেতে দিতাম। কারণ বুকের ভেতরে এত কথা জমিয়ে রেখে এখন আর আমি ভার সহ্য করতে পারছি না। তোমায় বলতে না পারা ছোট বাক্যগুলো বুকের ভেতর জমে জমে কষ্টের পাহাড় গড়ে তুলেছে। পাহাড়গুলো তার চোরা চোরা মাথার উপর থেকে শহর কাঁপায়। তুমি কি জানো, একটা ফিরে এসেছি সোনার অপেক্ষায় রাতগুলো কষে ওঠে আমার। তুমি কিচ্ছু জানো না প্রেম ভাই, কিচ্ছু না। কেবল আমায় এক ফালি রোদের মতো, ঘোর বর্ষার বৃষ্টির মতো আঘাত করতে জানো। তবু আমি তোমায় দোষ দিই না পুরোপুরি। আমি শুধু ক্লান্তি তীব্র আমাকে মাঝে মাঝে এমন এক দুর্বলতায় ফেলে, কিন্তু সেখান থেকে উদ্ধারের জন্য আমি নিজেকে আর খুঁজে পাই না। ভালোবাসা যদি রোগও হয়, তবু আমি জানি সেটা আমার একমাত্র উপশম। তাই তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি যদি সত্যিই ভালোবাসো, নিয়মটা শিখো, ফিরে আসো, সামান্য সময় দাও, চোখে চোখ রেখে বলো, একটু উপস্থিত হও। এগুলোই আমার ঔষধ। আমি এই চিঠিতে অভিযোগের সঙ্গে ভালোবাসা রেখেছি। তোমার অবহেলার মধ্যেও যা আমার প্রতি ছিল তা কেবলই ভালোবাসা। তাই ভালোবাসা দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমার দুঃখ সবার তোমার সুখ হোক। তোমার অপেক্ষায় ক্লান্ত, তৃষা নুজায়াত। সেই চিঠি ভিজে গেল চোখে নোনা জলে। সেখানে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ দুটো বন্ধ হয়ে এলো তৃষার। দরজার পাশে তখন প্রত্যুষ বুকে হাত গুঁজে দাঁড়িয়ে চেয়ে আছে তৃষার দিকে। হঠাৎ কেউ একজন তার পিছে হাত রাখতে এসে পেছন ফিরল। সে দেখলো হেতিজা নেওয়াজকে। হেতিজা ছেলের পিছে হাত বুলিয়ে বললেন, ভালোবাসিস তো ওকে? তাহলে বিয়ের কথাটা বাপজান তুই বলবি নাকি এবার আমি নিজেই বলবো? তখন সন্ধ্যার আজান দিচ্ছে। বাগানের বেঞ্চেতে পা ঝুলে বসে আছে তৃষা। একটু আগে সিমলার কল এলো। কাল রাতে অঙ্কুরকে সঙ্গে পালিয়েছে সে। ভালোবাসলে ভালোবাসা এমনই হওয়া উচিত। সিমলার বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে অঙ্কুর যখন বলল পালিয়ে যাই, তখন সিমলার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ওই দুটো শব্দের থেকেও বেশি ছিল। তৃষা একটু আগেই কাজ ছেড়ে এসেছে হেতিজাকে বলে এই বাড়ি থেকে। কাল সে চলে যাবে, ভার্সিটিও যাওয়া বন্ধ। তবে এইখান থেকে যাওয়ার পর কোন পথে থাকবে, কোথায় তা জানা নেই। শুধু জানে এখানে এখন থাকার মানেই হয় না। অনেক তো অপেক্ষা করেছে, ফেরার হলে কবেই ফিরতো। হঠাৎ বেঞ্চেতে
তৃষার পাশে কেউ একজন বসলো। তৃষার দেখার মতো আগ্রহ জাগলো না, তবে হুট করে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। প্রত্যুষ বলল, ভালোবাসা অনেক কাদায়, তাই না তৃষা? যে যাওয়ার সে চলে যাবেই, তাকে তাবিজ করলেও সে তোমার কখনোই হবে না। তৃষা জবাব দিল না। প্রত্যুষ ফের বলল, জানো তৃষা, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মন তোমার না হয়, সে হাজার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকে রাখা যায় না। আমি জানি, তবুও হৃদয় তো মানতে চায় না। মনে হয় যদি আরো একবার ডেকে বলতাম তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবেছিলে সেও তোমার মতোই অনুভব করছে, কিন্তু আসলে তার ভেতরে অন্য গল্প চলছিল। ভালোবাসার ভেতরে এমন ভাঙন অচেনা নয়। তার চেয়ে বড় কথা, প্রেম তোমাকে মুখে কখনো বলেছে যে সে তোমায় ভালোবাসে? তৃষার কাছে কোনো জবাব নেই। সে চুপ করে যায়, কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু স্বপ্নকে সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এই মানুষটা আমায় কখনো ছেড়ে যাবে না, অথচ একদিন দেখি সেই মানুষটি চলে গেছে দূরে, এমনভাবে যে ফেরা আর সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনে দেখেছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যুষ আকাশের দিকে তাকায়। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এক ধরনের মোহ বটে। তুমি যা হারালে তা হয়তো শুরু থেকেই তোমার ছিল না। আমরা যা পাই তার প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে, তা আমাদের অতি প্রিয় হয়ে থাকে। হয়তো সত্যিই তাই, কিন্তু তবু কেন হারানোটা এত বিষের মতো গায়ে লেগে থাকে বলেন তো? ওই বিষ আমাদের পুনরায় বাঁচিয়ে তোলে। মানুষ চলে যায়, কিন্তু তার দিয়ে যাওয়া দাগ আমাদের ভেতরে রয়ে যায়। সেই দাগ একদিন শক্তি হয়ে দাঁড়ায়, আর যখন শক্তি হয়ে দাঁড়ায় তখন আমরা পুনরায় প্রেমে পড়ি, ভালোবাসতে শিখি। তুমি বিষ পান করে শক্ত হতে পারবে না। হয়তো একদিন পারবো শক্ত হতে, কিন্তু বুকের ভেতরটা যে ফাঁকা স্থান তৈরি হয়ে গেছে তার। তুমি ভেবো না তুমি একা। যারা হারিয়েছে তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এই কষ্টই তোমায় নতুন করে গড়বে। আরেকটা কথা মনে রেখো, যে চলে যায় সে হয়তো তোমার ছিলই না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছো সেটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর শোনো, ভালোবাসা আসলে হারায় না, শুধু মানুষ হারিয়ে যায়, ভালোবাসা রয়ে যায় ভেতরে। হঠাৎই ঝুম বৃষ্টি নেমে এলো। আকাশের গর্জন যেন তৃষার বুকের গোপন ব্যথার প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো। তৃষা আর নিজেকে ধরে রাখতে পারলো না। বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে সে হঠাৎ ফুপিয়ে উঠল। চোখের জল আর বৃষ্টির ফোঁটার ভেতরে কোনো তফাৎ থাকলো না। বুক ছিঁড়ে বেরিয়ে এলো তার আক্রোশ ভরা আর্তনাদ। আমি ভালোবাসি তোমায় প্রেম। তুমি কি ভালোবাসো কিংবা নয়, আমার ভালোবাসা অমোঘ। আমার সমস্ত রক্তে শিরায় শ্বাসে শুধুই তুমি। তোমায় ভুলতে গেলে আমি নিজেই নিজেকে ভুলে যাব। তার কণ্ঠ রোধী চিৎকার বৃষ্টির গর্জনের সঙ্গে মিশে বেদনাময় স্ফিনী হয়ে উঠল। সে হাত ছুঁড়ে বাতাস আঁকড়ে ধরতে চাইল, অথচ শূন্যতা ছাড়া কিছুই তার কাছে এলো না। তৃষার দেহ কাঁপতে লাগলো। ভেতরে অগ্নিদাহ তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইছে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল এই উন্মুক্ত যন্ত্রণার মুখোমুখি হতে। তার নিজেরও বুক ভারী হয়ে উঠল। হঠাৎ সে নিজের কাঁধ থেকে ব্লেজার খুলে তৃষার ভিজে যাওয়া কাঁধে জড়িয়ে দিল। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, তৃষা, নিজেকে ছিঁড়ে ফেলার মতো করে কেঁদো না। ভালোবাসা যদি সত্যিই তোমার হয়, সে একদিন অন্য রূপে ফিরে আসবে। আর যদি নাও আসে, তবু তোমার ভেতরের এই ভালোবাসাই তোমায় অমর করে রাখবে। শোনো, মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো মরে না। আর কতবার বোঝাবো? আচ্ছা, যতবার তুমি বুঝবে না আমি বুঝিয়ে চলবো। তৃষা কাঁপতে কাঁপতে তার গায়ের উপর মাথা রেখে হাহাকার করল। বৃষ্টির প্রবল স্রোতে তাদের দুজনের শরীর ভিজে একাকার হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে কেবল ঝড় বৃষ্টির আওয়াজেই ভরে উঠল। সেই মুহূর্তে তৃষার অন্তর যেন বুঝে নিল ভালোবাসা হারায় না, হারিয়ে যায় কেবল মানুষ। 2 দিন কেটে গেল। হৃদয় যেন বিষাক্ত কাঁটায় ঢাকা পড়েছে। আশপাশের সবাই এখন বলছে প্রেম এমনই, সে মন থেকে কাউকে ভালোবাসতে পারেই না। যখন তার মন চাইবে সে অধিকার খাটাবে, যখন মন চাইবে সকল অধিকার ছিনিয়ে নিয়ে চলে যাবে, হারিয়ে যাবে। এই কথাগুলো তৃষার ভেতরে একটা
জোড়া ছুরি ঘোরালো যেন। বিশেষের পেঁচায় জড়িয়ে থাকা আশার গায়ে ছোপ ছোপ দাগ পড়তে লাগলো। সপ্তাহ গড়িয়ে গেল ব্যথার এই মৌসুমে যে একজনই একটুখানি সান্ত্বনা দিয়েছে, পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে যে মানুষটি, সে প্রত্যুষ দেওয়ান। আইনের পেশায় এক স্থির চিত্র সুপুরুষে। প্রত্যুষ প্রতিদিন একরাশ ধৈর্যের সাথে তৃষার ভাঙা মনটাকে বেঁধে রাখার চেষ্টা করছে। তবুও তৃষা চায় না আরেকবার ভাঙতে, চায় না কোনো নিষ্প্রাণ প্রতিশ্রুতিতে নিজেকে ফিরিয়ে দিতে। কিন্তু মানুষের অনাবিল মন, তবুও কেন জানি মনটা খুব বুঝ মানছে না। চারপাশে বিষ বানে তৃষার মনে দাগ কেটে গেলেও সে ভুলতে পারছে না প্রেমকে। ভুলবার বদলে জেকে বসেছে যে একসময় যে হারানোর প্রার্থী ব্যথায় কান্না করত, এখন সেই জেদি তার ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। প্রেমা সেদিন কথায় কথায় বলে উঠল, প্রেম ভাইকে আমি নিজেই ভালোবাসি, তবে সে রাতে বাইরে থাকে, নেশায় ডুবে যায়, টাকা উড়িয়ে দেয়। এমন পুরুষের যে নারীর দোষ নেই তার কোনো সাক্ষী আছে? কথাগুলো তৃষার কানে বাজলো, বারবার জেদ বাড়লো। সেই রাতে প্রেমার ঠোঁট থেকে ছুটে এলো আরো কঠোর এক ভাষ্য। প্রেম ভাই যেটা চাই সেটা আদায় করে নেয়। এই যে ধরো, সে চাইলো তোমাকে তার প্রেমে ফেলবেই, তার মানে যত নিচে নামতে হয় না কেন, কঠিনের থেকে কঠিন কিছু করতে হলেও সে তোমাকে এমনভাবে হিপনোটাইজড করবে যে তোমার তার প্রেমে পড়তে বাধ্য হতেই হবে। শেষে বারবার মনকে বোঝানোর চেষ্টা করলো প্রেম ভাই ফিরে আসবে, সে তাকেই ভালোবাসে। কিন্তু মন তার অন্য কথা বলছে প্রেমের আর ফেরা হবে না। সে ছন্নছাড়া পাখি, যাকে বেঁধে রাখা যায় না, বাদলে পাখির মন মরণ নিশ্চিত। তৃষার চোখ মুখ ফুলে উঠেছে। কাল রাতে অনেক সাহস করে হাতের কবজিতে ব্লেড ধরেছিল আত্মহত্যার জন্য। ভয়ে হাত তার কাঁপছিল। মানুষ মনের দিক থেকে যতই শক্ত হোক না কেন, মৃত্যুর ভয় সবারই আছে, জানের ভয় সকল জীবেরই আছে। কেউ মরতে চায় না। শেষে ব্লেডটা হাতে ছোঁয়াতে যাবে তার আগে প্রত্যুষ রুমে এসে ব্লেড হাত থেকে কেড়ে নেয়। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে দেয়। তবে অনেক হয়েছে, আর নয়। এখানে থাকলে কেবল নিজের রাগ জিদ বাড়তে থাকবে। তৃষা ব্যাগ বের করলো, কাপড় চোপড় প্যাক করতে এই রুমের দরজা প্রত্যুষ এসে নক করলো। তাকে দেখেও পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল তৃষা। এই প্রত্যুষটাও না, সে ভালো মানুষ, অনেক ব্যস্ত মানুষ। তবে শেষ হয়ে যাওয়া তৃষার পাশে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করলে চলবে না। প্রত্যুষ কিছুক্ষণ চুপ থেকে তৃষাকে বলল, কি করছো এসব? আমার বোঝা আপনাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছি। কখনো বলেছি তুমি বোঝা? এসব মাথায় আনো কি করে? কোথায় যাচ্ছ? এসব কি করছো তৃষা? তৃষা প্রেমের দেওয়া জামাটাই হাতে নিয়ে রেখে দিল। তারপর প্রত্যুষকে বলল, জীবন হচ্ছে একটা রাস্তা, মানুষ তার শুরু জানে, গন্তব্য নয়। তবুও তারা পথ চলে, রাস্তার বিপদের কথা চিন্তা না করে রওনা দেয়। ধরে নেয় আমি পথে একটা বিরতি নিয়েছিলাম, আবার পথ চলতে শুরু করব। কোথায় পৌঁছাবো জানা নেই, তবে এইটুকু জানি মৃত্যু গন্তব্যের শেষ প্ল্যাটফর্ম। চাইলে এই পথের সঙ্গী হতে পারি। প্রেমকে ভুলে যাও তৃষা, সে ফিরবে না। তুমি নিজেই বলো, এটা কোনো জীবন? তোমার মনে হয় এটা ভালো থাকা? আচ্ছা, প্রেম দূরে সরে তোমায় দেখিয়ে দিলে তুমি কেন দুর্বল হয়ে পড়ে থাকবে? তুমিও তাকে দেখিয়ে দাও, কারোর জন্য তোমার জীবন থেমে নেই, কখনোই থেমে থাকবেও না। কিভাবে দেখাবো? মিসেস দেওয়ান হয়ে আমার বউ হবে। তৃষা তখনও বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে প্রত্যুষের দিকে। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, তাড়াহুড়োর কিছু নেই। তুমি ভাবো, যত সময় লাগে তত সময় নিয়ে ভাবো। তুমিও একটু ভেবে দেখবে আমায় নিয়ে। উত্তর না হলেও আমি শান্তি পাবো। জানো তো কেন? কারণ ওই যে তোমার মস্তিষ্ক একটা সেকেন্ড আমাকে নিয়ে ভেবেছে, সেটা আমার জন্য কম পাওয়া হলো নাকি? বাকিটা জীবন এই একটা বিষয় নিয়ে দিব্যি পার করতে পারবো। আজকে 5টা দিন প্রত্যুষের সেই কথা নিয়ে ভাবছে তৃষা। কান্নাকাটি তো জীবনে অনেক করেছে, এসব করে কেবল নিজের ক্ষতি তা বুঝতে ভালোই সময় লেগেছে। এই যেমন মাস তো পেরিয়ে গেল, এখন তো কষ্ট কান্নাকাটি যার জন্য তাকে পাচ্ছে কে? সেই কান্না দূর করার
জন্য চাইলেই কি চলে আসতে পারতো না? আবার তৃষার মাঝে মাঝে ভয়ও হয়, মানুষটার কিছু হয়ে গেল না তো? সে ঠিক আছে তো? বারান্দার রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে তৃষা। ভালোই লাগছে। পড়ে গেলে সর্বোচ্চ মারা যাবে, তার থেকে বেশি আর কিছুই নয়। দীর্ঘক্ষণ একটা চিন্তা করে সিমলাকে কল করলো। শালি ঘরে শালি বিয়ে করে বাসর করে ফেলছে। আর তৃষা কেঁদে কেটে মুখটা বানরের পাছার মতো লাল করে ফেলেছে। এখন যে অন্য একটা ছেলে এসে প্রপোজ করবে তাও তো হবে না। সিমলা ওই দিন নতুন সিম দিয়ে কল করেছিল তৃষাকে, কিছুক্ষণ কথা বলে বোঝায়, তারপর অনেকবার কল দিয়েছিল। তৃষার ইচ্ছে করেনি কল ধরতে, তেমন মন মানসিকতাই ছিল না, তো ধরবে কেমন করে? আর সিমলা কানায় সবসময় প্রেমের প্রশংসাই করে। যত দোষ তৃষা ঘোষ, আর প্রেম ভাই তো ফিডার খায় নাকামির বস্তা সবকটা, একেবারে পিন্ডি চটকাতে ইচ্ছে করে। তৃষা চোখের পানি নাকের পানি মুছে সিমলাকে কল করলো। এই মাঝ রাতে নীলকা জামাই নিয়ে রোমান্স করছে, ভালোই হয়েছে। ওদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দিবে তৃষা। এদিকে তৃষার কোনো গতি হতেই পারছে না, তাহলে সিমলা কেন এত বেশি বেশি করে ফেলবে? সারা জীবন একটা প্রেমই করতে না পারা মেয়েটা এখন পালিয়ে সংসার করছে, ভাষণ করছে, আর তৃষা কি বালটা ফেলছে। এত এত ছেলে তার পেছনে ঘুরেও শেষে এখন চোখের জল বের করে সাগর বানাচ্ছে। হুর, এত কষ্টের বিষয়ে ভাবলে আরও কষ্ট লাগে, তখন আরও কষ্ট চলে আসে। তৃষা সিমলাকে কল করে বলল, গণ্যমান্য আপু স্বামী নিয়ে করার সময়, মানে ঘুমানোর সময় বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছি, কি বলছিস? তোর এখন কি অবস্থা? শালিঘরে বান্ধবী, তুই আগে বল, কাকে নিয়ে কোন জায়গায় শুয়ে শুয়ে চাঁদ দেখছিস? আপাতত স্বামীর বুকে আছি, তবে চাঁদ দেখা যাচ্ছে না। মাথার উপর সিলিং আছে তো। আমার ঘোড়ার ডিমটা আছে। এই তুই জানিস আমি কত কষ্টে আছি? প্রেম ভাইকে বিয়ে করে বাচ্চার মা হওয়ার আগে ওই ওই বেটা আমাকে বুড়ো আঙুল দেখিয়ে না জানি কোন শালীর সঙ্গে ভবিষ্যৎ বাচ্চা পয়দার ব্যবস্থাপনা করছে। ছি তৃষা, এই মুখের ভাষা কবে ঠিক হবে? তুই মরলে তো মেরে ফেল। মারাই উচিত, একা একা স্বামীর আদর খাচ্ছিস। তুই আমার কচুর বান্ধবী। তবুও তো বান্ধবী। এখন এত কথা বাদ দে তো, আর শুনে রাখ, আমি খুব জলদি বাসর করবো। আর দেখিস আমার বাচ্চা তোর আগেই হবে। আমার একটা ছেলে হবে, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, আর আমাকে রেখে বাসর করার অপরাধের শাস্তি তোর মেয়েকে দেব। দেখিস তুই। তো কি শাস্তি দিবি? গরুর গোবরে ভর্তা খাওয়াবো। তৃষা একটু চুপ থেকে বলল, এই আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা ওই সবুজ সবুজ গোবরকে ধনিয়া পাতার ভর্তা বলে বাজারে চালান করে দিই, ভালো একটা ব্যবসা হবে না? হ্যাঁ, কেউ কালার দেখে বুঝতেও পারবে না। তোর না শুনলাম মনে অনেক কষ্ট, তাহলে এসব কি বলছিস? আরে বোন, দুঃখ আবার সুখকে ছিদ্র করে তলানির ফুটো দিয়ে চলে গেছে, তাই নিজেকে একটু দুঃখ থেকে বের করতে তো এসব বলছি। দিলে তো আমার দুঃখটাকে আগে থেকে বাড়িয়ে। এখন জামাই খুঁজে দে, নইলে দুঃখ মুছে দেওয়ার জন্য মানুষ কই পাবো আমি? তোর দাদাকে কবর থেকে তুলে কাপল প্লেটার খেয়ে দুঃখ কমাবো নাকি আমি? হ্যাঁ, আবার ওই হাড়ে বজ্জাত প্রেম ভাইকেই চাই, শালাকে উদুম কেলানি দেবো আমি? আমার সঙ্গে ঠকবাজি? অঙ্কুর ডাকছে, কাল কথা বলি। কত রাত হয়েছে, একটু ঘুমানোর চেষ্টা করো। বাবু না ভালো? আর বাবু? বাবু তো তোমার সঙ্গে শুয়ে আছে, যাও গিয়ে ওকে ফিডার খাওয়াও। আমার সাথে ঢং করো তুমি? হ্যাঁ, তোমার এমন ঢং আমি তৃষা গায়ের ময়লা ভেবে রোজ লাইফ বয় সাবান দিয়ে ঘষে ঘষে মেজে ফেলে দিই। হ্যাঁ। তৃষা থেমে কি একটা ভেবে বলল, অঙ্কুর তোর পাশেই না? হুম। লাউডে দে। কেন? বা দে না। সিমলা ফোনটা লাউডে দিতে তৃষা বলল, আমি বিয়ে করছি। মানে মজা করছিস? না করছি না, তবে প্রত্যুষ বিয়ের জন্য প্রপোজ করেছে। পারফেক্ট একজন পুরুষ। বিয়ে করলে ক্ষতি কি? অন্তত প্রেমের মতো বাটপাট তো আর নয়। আমি জানি অঙ্কুর ভাই জানে প্রেম কোথায়। তোর স্বামীকে বলিস খুব জলদি আমি মিসেস দেওয়ানা হব, খবরটা যেন নেওয়াজের কান অব্দি পৌঁছে দেয়। ভাইয়ের বিয়ে বলে কথা। বলেই ফোনটা রেখে দিল তৃষা। তারপর হঠাৎই করে কেন জানে ডুকরে কেঁদে উঠল, ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, দেখবে প্রেম, একদিন আমিও তোমার সামনেই সুখী হব। তুমি সেদিন আমার সুখ দেখবে আর আফসোস করে বলবে আমি কি হারালাম। তৃষা আর 1 মিনিট অপেক্ষা করলেন, সরাসরি চলে গেল প্রত্যুষের রুমে। প্রত্যুষ তখন ল্যাপটপে কাজ করছে, টেবিলের উপর রাখা ব্ল্যাক কফি। তৃষা কখনো এর আগে তার রুমে আসেনি। দরজা নক করতেই তৃষাকে দেখে একটু অবাকই হয়, তারপর সব কাজ ফেলে এগিয়ে
যায় প্রত্যুষ তার দিকে চিকিস করে। তুমি এত রাতে? একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, এখানে এসে বসো। আর একটা কেন? মৃত্যুর আগ অব্দি তোমার এই মুখ থেকে আমি কথা শুনে যেতে চাই। তৃষা কিছু বলো না, কেবল পাশে বসে নিচের দিকে তাকিয়ে বলল। আমি অনেক ভাবলাম, বুঝলেন। তারপর ঠিক করলাম আপনাকেই বিয়ে করব। প্রত্যুষ জাস্ট অবাক। সে ভাবতে পারেনি এমন কোনো কথা সে তৃষার মুখ থেকে শুনতে পাবে, তাও মাত্র 5 দিনে এই সিদ্ধান্ত। প্রত্যুষ কিছু বলার আগেই তৃষা পুনরায় বলল। একটা শর্ত আছে আমার। কি শর্ত? বলে ফেলো। তোমায় নিজের করে পেতে হলে আমার যদি 1000টা শর্ত পালন করতে হয় আমি করব। তবে একটা কথা কি জানো তৃষা, ভালোবাসা না জোর করে হয় না। এই ধরো মনের বিরুদ্ধে গিয়ে তুমি আমায় আজকে বিয়ে করলে, কিন্তু আমায় মন থেকে মেনে নিতে পারছো না, তাহলে কিন্তু আমার আর তোমার দুজনের সুন্দর জীবনটা না চাইতেও আফসোস আর বরবাদে ভরে যাবে। সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বারবার আসবে না। সত্যি করে বলো, তুমি কি মিসেস দেওয়ান হতে প্রস্তুত? তৃষা কিছু চুপই রইল, অতঃপর সৎ সাহস নিয়ে প্রত্যুষের চোখে চোখ রেখে বলল। প্রস্তুত। শর্ত কি? এই শুক্রবারেই আমাদের বিয়ে করতে হবে, কোনো রকম আয়োজন ছাড়া, কেবল বাড়িতে কাজে রেখে। শর্ত মানলে আয়োজন করতে শুরু করতে পারেন। প্রত্যুষ প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, না জানি আবার তার হবু মিসেস তাকে কোন মহাশর্ত দেয়। যদিও বাংলা সিনেমার মতো শর্ত দিত, বিয়ের পর ছোঁয়া যাবে না, এক বিছানায় ঘুমানো যাবে না, তখন কিন্তু শর্ত মানতে একটু না অনেক কষ্টই হয়ে যেত, কিংবা অমন শর্ত মানতেই পারতো না। তৃষাকে ভালোবাসে সে, ভালোবাসার মানুষকে কাছ থেকে কোন মানুষটা না চায়। আজ সারাদিন ধরে বৃষ্টি, সিমলার সঙ্গে মাঝে অনেক দিন কথা হয়েছে, কয়বার বলল। দেখ তৃষা, তুই প্রেম ভাইয়াকে ভালোবাসিস, খালি খালি প্রত্যুষকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছিস? কিছু না, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি কেবল সুযোগ নিচ্ছি। একদিন না একদিন তো প্রেম ফিরবেই, সেও তো ডিজার্ভ করে আমার সুখ দেখার। কিন্তু একমাত্র তৃষা জানে সে কেন বিয়ে করছে, কেন রাজি হয়েছে। তার সামনে নতুন জীবন শুরু হতেও পারে, কিংবা মৃত্যুর দরজা কড়া নাড়তেও পারে। দেখা যাক না কি হয়। তৃষা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আজকে সুন্দর করে মন মতো এতদিন পর সেজেছে, লাল একটা বেনারসিও পড়েছে। বহুদিনের ইচ্ছে ছিল নিজের বিয়েতে লাল টুকটুকে বউ সাজবে সে। বিয়ের সাজ নিজের হাতে করা, ইচ্ছে আজ পূরণ হয়েছে। বাইরে তখনও বৃষ্টি, নিচে বাড়ির মানুষ বসে আছে, কাজই বোধ হয় এসেছে। প্রেমা এতক্ষণ এই ঘরেই ছিল। তৃষা তার ভাবি হবে ভাবতে অবাক লাগছে। যাক, এতদিনে একটা বউ তাহলে এই বাড়িতে আসছে। তৃষা হয় না একবার নিজেকে দেখে, বারান্দার দিকে তাকায়। এই ঘরে প্রেম আর তার কত স্মৃতি, সব স্মৃতি চাপা দিয়ে আজ অন্যের হবে ভাবলেই বুকটা চিলিক পেরে ওঠে। তৃষা ফোনে চেক করলো, একটু আগে একটু দুঃখজনক খবর পেয়েছে। আধারের যেই কনসার্টটা হবে বলেছিল, তার সময় এখন পিছানো হয়েছে। ভালো লাগছে না তৃষার। সে আধারের গাওয়া একটা গান ছাড়লো, এই কণ্ঠটাও তাকে ঘুমোতে দেয় না, খেতে দেয় না, ভাবতেও দেয় না। দুজন ভিন্ন মানুষের কণ্ঠ এক হওয়া কি সম্ভব? আবার দুটো মানুষ কি একই হতে পারে? কেমন করে হুবহু প্রেম আর আধারের একই গলা। প্রথম দিন যেদিন প্রেমের গলায় গান শুনেছিল, মনে হয়েছিল এই যে যার গান রাতে ছেড়ে না ঘুমালে ঘুম হয় না, সেই মানুষটা চোখের সামনে বসে আছে। তৃষা কানে এয়ারপড গুজে চোখ বন্ধ করে আধারের গলা অনুভব করতে লাগলো। চোখের কোণে তার জল, চোখটা বন্ধ করলে ভেসে উঠছে প্রেম নামক মুখটা। তবে এই চোখের জল এখন আর তাকে না পাওয়ার আফসোসে নিয়ে না, বরং তাকে ঘৃণা করার তীব্র জেদের ফলে বইছে। গানের সঙ্গে তাল মিলিয়ে তৃষাও গায়। নীল অন্ধকার প্রেম মারে মার, এই বুকে ঢেউ তোলে, বাদে ভাঙা সুখ লাজে রাঙা মুখ, দোলে স্বপ্নের কোলে, প্রেম আমার, প্রেম আমার। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ একজন তারের সঙ্গে তাল মিলিয়ে গান গাইছে, একেবারে তার পেছন বরাবর দাঁড়িয়ে। পুরুষালী কণ্ঠটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তৃষা পেছনে তাকানোর আগেই পেছন থেকে একজোড়া হাতে রুমাল দিয়ে মুখ চেপে ধরল। বুঝে ওঠার আগে চোখের পাতা দুটো এক হয়ে গেল।
ঘড়ির কাঁটায় কয়টা বাজে খেয়ে জানে। তৃষা যখন চোখ দুটো পিটপিট করে খুলল তখন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তৃষা শুনেছিল নতুন একটা ঘূর্ণিঝড় আসছে, তারই কারণে সারা দেশে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। তৃষার মাথাটা ছিমছিম করছে। সে নিজের শরীরের দিকে তাকায়, লাল বেনারসিটা এখনো গায়ে জড়ানো। এখনো বুঝতে পারছে না সে এখন স্বপ্ন দেখছে নাকি আগে যা দেখেছিল সেটাই তার স্বপ্ন ছিল। সাদা বিছানাটার দিকে একবার তাকে রুমটা ভালো করে দেখার চেষ্টা করলো। অদ্ভুত কালো রঙা ডিজাইন করা ঘরটা কি সুবিশাল। তৃষাদের পুরো বাড়িও তো এই রুমের সমান হবে না। তবে সে এখন কোথায় আছে? ঘরের পাশে একপাশে গানের সরঞ্জাম রাখা, একপাশে দেয়ালে ছোট ছোট গিটারের অ্যান্টিক জিনিসপত্র রাখা। তৃষার চোখ গেল হঠাৎ সামনের দেয়ালে বললেও ভুল হবে, কারণ দেখে মনে হচ্ছে কাঠের বাড়ি, সেটায় বিরাট একটা ফ্রেম বাঁধানো ছবিটা তৃষার। কিন্তু তার ছবি এখানে কি করে? আর তার এই ছবি এখানে কি করে এলো? এটা সেই দিনের ছবি না যেদিন ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল? তৃষা সেদিন শাড়ি পরেছিল, জর্জেটের ডার্ক মেরুন রঙের একটা শাড়ি, ওটাই তো ঝুলছে। তৃষা চারপাশে তাকানোর চেষ্টা করে শরীর তার প্রতি বেশি খারাপ লাগছে। হঠাৎ কানে একটা গান এসে ঠিকতেই আটকে উঠে বুক। আবারও চেনা সেই কণ্ঠ। এখনো মনে আছে বারান্দায় সে দাঁড়িয়ে গান শুনছিল, ঠিক এই গানটাই তো শুনতে পেয়েছিল। আচমকা বারান্দায় চোখ যায় তৃষার, বাইরের দৃশ্য চোখে লাগলো। ওমা, কত উঁচুতে এই বাড়িটা! পাহাড়ের উপর নাকি? মনে তো হচ্ছে এই তো কালো মেঘগুলো ছুঁতে পারবো। বারান্দায় উল্টো পাশ হয়ে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া একজন মানুষ। মেয়ে নাকি ছেলে বুঝতে পারছে না তৃষা, তবে ছেলেই হবে যে বুঝতে পারছে, কারণ মেয়েদের শারীরিক গঠন তো আর ওই রকম হয় না। লোকটা গান গাইতে গাইতে পেছন ফিরে বারান্দায় দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করে। মুখটা তৃষা দেখতে পাচ্ছে না, মুখে যে একটা কালো মাস্ক পরা। কি করে দেখবে? তৃষার ভয় হচ্ছে, তবু সে সাহস করে জিজ্ঞেস করলো, কে আপনি? লোকটি কাছে এগিয়ে এলো। একেবারে তৃষার নিঃশ্বাসের শব্দ যত কাছে গেল শোনা যায়, ঠিক ততটাই কাছে। তৃষার তুতনিতে হাস রেখে মুখটা উঁচু করে তাকে বলল, একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা, আই মিন ধোকা। লোকটি তৃষার চুলে হাত দিতে তৃষা খানিকটা দূরে সরে গেল। তাতে লোকটি বোধহয় খুব বিরক্তই হলো, নইলে কি সে তৃষার চুলের মুঠি ধরে তাকে নিজের আরও কাছে টেনে আনে। সে দাঁত পিষে বলল, কোন পদ্ধতিতে এই ছোট্ট শরীর থেকে জানটা বের করলে তুমি কষ্ট কম পাবে শোনা? ডোন্ট ওয়ারি বেবস, আই উইল বি জেন্টল। মুখ থেকে মাস্কটা খুলে বিছানায় ফেলতে তৃষা বলে উঠল। প্রেম ভাই আপনি? ভয়, বিস্ময় আর কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে প্রেম ধীরে হেসে বলল, সোনা ভাই ছাই অনেক বলেছ, এখন তোমার ভাতের কনভার্ট হব। আপনি কই ছিলেন এতদিন? জাহান্নামের আগুন দিয়ে তন্দুরি করে খাওয়ার ইচ্ছে জেগেছিল, তাই পিকনিকে গিয়েছিলাম। তৃষা চুপচাপ তার দিকে তাকিয়ে রাগ চেপে ধরে বলল, দেখুন, আপনার লজ্জা শরম নেই? বড় ভাইয়ের হবু বউকে তুলে এনেছেন, আর একটা মাস আপনার খবর ছিল না, নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তো এখন স্টার জলসা নাটক দেখাতে এসেছেন আপনি? তোকে বাড়িতে রেখে গেছিলাম, তাই বলে তুই নতুন লাং খুঁজবে? কচু, ওটা আমার হবু ভাতার। তৃষা ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ চড়াচড়ি করে জবাব দিল, ভাতার? তোমায় এক কিক মেরে ফেলবো আমি কাতার। ভালোই হবে, ভিসার পাসপোর্ট লাগবে না, এমনিতেও আপনি যে কিপটা। তৃষা এক মুহূর্ত প্রেমকে এতদিন পরে দেখে একটু বেশি আবেগী হয়ে যায়। না না, সে কি ভুলে গেছে এই প্রেম ভাই তার সঙ্গে কি গেম খেলেছে? আর এর ফাঁদে পা দেওয়া যাবে না। তৃষা নিজেকে সামলে এবার শান্ত হওয়ার চেষ্টা করে প্রেমকে বলল, আমাকে বাড়ি দিয়ে আসুন। আর এটা কোন জায়গা? আপনি মানুষটা এত জঘন্য কেন বলতে পারবেন? জঘন্য ওর পেছনে কোনো কারণ লুকিয়ে নেই। জঘন্য কাজ কারবার আমার পুষে, তাই বেশি। জঘন্য কাজ কারবার আমারও বেশি পুষে, তাই জঘন্য। এটা তো ভালোই চলে, আর কিছু চলুক কিংবা না চলুক। প্রেম ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে এসে বলল, চালালে সবই চলবে, ট্রাই করে দেখতে পারো। নোংরামের একটা লিমিট আছে। প্রেম লিমিটলেস। প্রেম আমার বাপ। বলতে না বলতে প্রেমের শক্ত হাতের একটা চড় এসে তৃষার গালে পড়ে। ব্যথা নিজের গালে হাত দিয়ে চেঁচাতে যাবে তার আগে প্রেম তৃষার মুখটা চেপে ধরে বলল,
আমার শব্দ পছন্দ না, তবে শব্দে শব্দ অনেক তফাৎ আছে। কিছু শব্দ শোনাতে ওর মুখ দিয়ে দরকারে না বের হলে আমার আবার জমবে না। তৃষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে প্রেম তাকে ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে তৃষা পড়তে পড়তে বাঁচল। প্রেম ফোন বের করে কাকে যেন কল করতে কিছুক্ষণের মধ্যেই শিমলা আর অঙ্কুর রুমে ঢুকলো। পাশে একজন হুজুর মতো মুরব্বী। তৃষার বুঝতে বাকি নেই এসবের সঙ্গে যে সবাই জড়িত ছিল। ইস, তার কি বালের বন্ধু! বান্ধবীর বাড়া ভাতে ছাই দিয়ে বেহার মতো জামাই নিয়ে ঢলাঢুলি করে দাঁড়িয়ে আছে। তবে এখানে সে বিপদ গন্ধ অবশ্যই ঠিকই পাচ্ছে। কি করে বুঝতে না পেরে উল্টে দিকে ছুটতে শুরু করলো। অটোমেটিক ডোর আপনা আপনি বন্ধ হয়ে যায়। কেমন করে বন্ধ হয়ে গেল? এই হারে বজ্জাত প্রেমের তো আবার সবখানি পাসওয়ার্ড মারতে হয়। উদ্দেশ্য ভালো ঠেকছে না। তৃষার পেছনে একবার ফিরে তাকায়, দেখতে পায় প্রেমের হাতে ফোন। বোধহয় ফোনের সঙ্গে দরজার কোনো কানেকশন আছে। ওই বজ্জাত বিটকেলটাই দরজা বন্ধ করেছে। কিন্তু এখান থেকে মুক্তির উপায় কি? উপায় না পেয়ে তৃষা বিছানায় এসে বসে। শিমলা এতক্ষণ যাবত তার নাটক দেখে ক্লান্ত হয়ে পাশে বসতেই প্রেম কাজীকে ইশারা করে বলল, এবার একটু আল্লাহ নামে বিয়েটা পড়িয়ে দেন জনাব। মুহূর্তে তৃষার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে তৎক্ষণাৎ কুচকে রাগান্বিত কঞ্চে প্রেমকে বলল, আপনার মাথা গেছে, বলেছি না আমাকে বাড়ি দিয়ে আসুন। আমাকে আপনার তামাশার পাত্র মনে হয়? হ্যাঁ, ভালো লাগবে কাছে আসবেন, ভালো লাগবে না চলে যাবেন আপনি। চুপ। প্রেম ধীর কঞ্চে বলল, তৃষা তুমি না গিয়ে পাল্টা জবাব দেয়। চুপ করেন গিয়ে আপনি। মানে 1 মাসে এত পরিবর্তন? পরিবর্তনে কি দেখেছেন? এটা তো শুরু কেবলমাত্র। সমস্যা নেই, শেষটা না হয় আমি করব। দেখা যাবে। দেখানোর জন্য তো বিয়েটা করছে। বিয়ের পর সারাদিন খালি দেখে দেখে পেট ভরবা। অসভ্য লোক। বিয়েটা হোক একবার, অসভ্য কত প্রকার আর কি কি তা ব্যাখ্যা সহ দেখাবো। মাই বেটার হার্ট। করবো না আপনার কি বিয়ে? দেশে পাত্রের অভাব পড়েছে নাকি? আচ্ছা, করা লাগবে না। ও মা, এত সহজে মেনেও নিল। যাক, আঙুল আর বাঁকাতে হলো না। প্রেম হঠাৎ একটা কল করলো। তৃষাকে ডেকে বলল, এই নাও, তোমার ভাই তৈমুরকে যেন বলবে। তৃষার হেঁচকে উঠে গেল। তার ভাইয়ের নাম এই হাইব্রিড করলাটা কি করে জানে? তৃষা ভয় ভয়ে ফোনটা হাতে নিতেই দেখলো ফোনের ওপাশে তৈমুর। সে হেসে বলছে, আপু জলদি বিয়েটা করে নাও না। প্রেম ভাইয়া বলেছে তুমি তাকে বিয়ে করলে সে আমায় অ্যাপলের ট্যাব কিনে দেবে। তৃষা ভাইকে কিছু বলতে যাবে তার আগেই প্রেম ফোনটা ছিনিয়ে নিয়ে কেটে দিয়ে বলল, ওর বয়স হবে কতটুকু? বোন হিসেবে তুমি কি চাও? এই ছোট্ট জীবনটা এখানে শেষ হয়ে যাক? তৃষার চোখে এবার সত্যি সত্যিই জল। এই মানুষটা খারাপ ভেবেছিল সে, এখন তো দেখছে মহা খারাপ এই লোক। তৃষার চোখে জল দেখে প্রেম এগিয়ে এসে সেই জল মুছে দিতে চাইলে তৃষা এক পা পিছিয়ে যায়। তা দেখে প্রেমের রাগ হয়। সে টেনে তৃষাকে কাছে এনে চোখে জল মুছে তবেই তাকে ছাড়ে। তৃষা ধাপ্পাস করে খাটে বসতেই প্রেম কাজীকে ইশারা করতে সে বিয়ে পড়ানো শুরু করে। তৃষার মুখে কোনো জবাব নেই। সে কেবল ঘৃণা ভরা দৃষ্টিতে প্রেমের দিকে তাকিয়ে আছে। প্রেমের দৃষ্টিও যে অন্যদিকে তা বললে ভুল হবে। সেও তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করেছে তৃষার দিকে। হাজারটা না বলা কথা সেই চাহনির মধ্যে থেকেই বেরিয়ে আসছে। একবার তৃষা যদি সেই কথাগুলো পড়তে চেষ্টা করত কেবল একটি বার, তাহলে আজকে এত জোর জবরদস্তির প্রশ্নই উঠতো না। তবে প্রেমের সফট রোমান্সে পোষায় না, তার চেয়ে ফোর্স রোমান্সটা বেটার। যা তার সেটা সে ছিনিয়ে আদায় করতে অভ্যস্ত। রুমের সমস্ত জিনিসপত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ হেতিজা চেষ্টা করে ছেলেকে শান্ত করতে পারছে না। প্রেমা ভয়ে সে এক কোণে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। সিদ্দিক নওয়াজ নাতিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রত্যুষের উন্মাদনা যেন কোনো নিয়ম মানে না। অবশ্যই মা নিজের মন ধরে রাখতে পারল না। চোখের জল ফেলতে ফেলতে তিনি জোর করে ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। সিদ্দিক নেওয়াজ বারবার নাতিকে বোঝানোর চেষ্টা করছিলেন, প্রত্যুষ শান্ত হও, কিছু হয়নি, আমরা এখানে আছি তো, ব্যবস্থা হবে। কিন্তু প্রত্যুষ যেন অন্য কোনো জগতে নিজের ক্ষোভের অতল গহ্বরে হারিয়ে গেছে। তার চোখ চকচকে, গলায় কণ্ঠ কাঠিন্য, শরীরে যেন আঁচড়ে পড়েছে প্রতিটি শব্দে। অবশেষে মা নিজেকে সামলাতেই পারল না। চোখের জল ফেলতে ফেলতে তিনি জোর করে ছেলেকে বুকে টেনে শান্ত করার চেষ্টাই করলেন। প্রত্যুষের সমস্ত আবেগ মাটিতে ছুঁয়ে গেছে। বুকে টেনে
নিলে প্রত্যুষের চোখের বাঁধও ভেঙে গেল। সে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, তৃষাকে এনে দাও মা। ও আমাকে রেখে কেন চলে গেল? মা, ওর আর আমার না বিয়ে হওয়ার কথা ছিল, কেন চলে গেল? কোথায় চলে গেল? বলে বেডসাইড টেবিলের ওপর রাখা কাচের ফুলদানি সজোরে লাথি মেরে মাটিতেই ভেঙে দিল। তার চোখের জল আর রাগ একসাথে ছুটে আসে। মুখ ভেঙে পড়ার মতন কণ্ঠ ভেঙে চিৎকারের রূপ নেয়। ছন্নছাড়া উম্মাদের মতো সে বলল, মা, আমি যে করেই হোক তৃষাকে খুঁজে আনবো। ও আমার বউ হবেই। পৃথিবীর কোনো শক্তি নেই যা আমাকে ওর থেকে আলাদা করতে পারবে। তৃষাকে পাওয়ার লড়াইয়ে দরকার হলে মা জানটা খুলে হাতে তুলে দেব। মা অশ্রুবাহী কণ্ঠে চেষ্টা করলো শান্ত করার। প্রত্যুষ, বাবা শান্ত হও। দেখো, কিছু হয়নি। আমি জানি তুমি ঠিকই বৌমাকে খুঁজে বের করবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রত্যুষ থামল না। তার রাগ, দুঃখ এবং উদ্বেগ এতটাই প্রবল যে শব্দের আকার তার অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সে উঠে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে সরাসরি অফিসে কল করলো। আমার আগামী 1 ঘন্টার মধ্যে তৃষার খোঁজ চাই। আমি অফিসে আসছি। একটা ভুল হলে চাকরি থাকবে না, বুঝেছ? ওপাশে জুনিয়র অফিসাররা বিস্ময় তাকিয়ে আছে। তারা জানে এই মানুষটি এত উচ্চ পদে থেকেও সাধারণ তো সরাসরি এমন টোনে কথা বলেন না, কিন্তু আজকে মানুষটিকে অন্য কেউ কেন মনে হলো? 14 ঘন্টা পেরিয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়েছে। ঘরে রাগ দেখানো আর চলবে না। নিজের কাজ নিজেকেই সামলাতে হবে। প্রত্যুষ নিচে নামার সময় যখন তৃষার ঘরটির পাশ দিয়ে যাচ্ছিল, বুকটা কেমন যেন চিলিক করে ওঠে। মনে মনে সে ভাবল, হাই, আমি নিজের জিনিস আগলে রাখতে পারি। জিনিস আগলে রাখতে যদি আমাকে খারাপ হতে হয় তবুও হব। তৃষাকে আমি যে কোনো মূল্যেই আমার জীবন সঙ্গিনী করবই করব। তৃষার গায়ে এখন শাড়িটা রুমে জামা কাপড় দিয়ে গেছে, তাও কি রেখে গেছে একটা পাতলা স্লিভলেস সাদা নাইটি। ওই শিমলাকে কুকুর দিয়ে কামড় খাওয়ানো দরকার। ওর মতো চরিত্র খারাপ নাকি তৃষার? এসব কেন পড়বে সে? তার উপর হতে চেয়েছিল দেওয়ানের, হয়ে গেল নেওয়াজের। প্রেম নেওয়াজের আন্ডার প্যান্টের ভেতর বিষ পিঁপড়া ছেড়ে দিলে তৃষারও মন শান্ত হবে না। রুমের মধ্যে লক করে রেখে এই বজ্জাত খবিশ লোকটা কার সঙ্গে নাচাটি টাঙ্গি মারতে গেছে? আর এই লোক তাকে কোথায় এনে আটকে রেখেছে এখনো বুঝতেই পারছে না। বারান্দার দাঁড়ালে কতটুকু আন্দাজ করা যায় কোনো পাহাড়ের উপর বাড়িটা আছে। আচ্ছা, এটা আসলে কোনো বাড়ি নাকি আবার সাজেকের কোনো রিসর্ট? আল্লাহ মাবুদ ভালো জানেন। এখন এই বারান্দা থেকেও লাভ দেওয়া উপায় নেই। হঠাৎ দরজাটা খুলে গেল। প্রেম খালি গায়ে প্রবেশ করতে তৃষার চোখ গেল তার বুকের দিকে। সুঠাম দেহের খাঁজ বেয়ে কেমন শিশিরের মতো ঘামগুলো মুক্তোর মতো গড়িয়ে পড়ছে। আহা, কি মনোরম দৃশ্য! এই দৃশ্য তো বাইরের প্রকৃতির দৃশ্যকেও হার মানায়। তবে মুহূর্তে তৃষা নিজের মনকে নিয়ন্ত্রণ করলো। কি করছেটা কি সে? এই লোক তাকে রেখে চোরের মতো পালিয়েছে। তার উপর এতদিন পর সে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তার প্রতি গলবেই না। মনের মধ্যে পুষে রাখা রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ করতেই হবে। তৃষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বিরক্ত স্বরে পড়ল, লজ্জা শরমের বালাই খেয়েছেন নাকি? একটা মেয়ের সামনে বস্ত্রহীন এভাবে থেকে কি প্রমাণ করতে চাইছেন আপনি? প্রেম তৃষাকে পাত্তা না দিয়ে ফোনটা হাতে নিয়ে গান ছাড়লো। তৃষার তাতে বিরক্ত লাগলো। তৃষা চিচিয়ে উঠল, আপনার শোনায় সমস্যা আছে নাকি? শুনতে পাচ্ছেন না? প্রেম এবার ধীরে মাথা তুলে তাকালো তার চোখের দিকে। তৃষা হঠাৎ থেমে গেল। প্রেম উঠে দাঁড়িয়ে কাছে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলল, নতুন বউরে লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকে, আর তুমি কেন স্বামীর সঙ্গে গলা উঁচু করে কথা বলছো? পাপি নারী। আচ্ছা, সমস্যা নেই, আমি আমার প্রতিটি স্পর্শে তোমার সব শিখিয়ে দেব। তৃষা ভয়ে পিছু হাঁটে, কাঁপা গলায় বলে, আপনি দূরে যাবেন? প্রেম তার ছেলের হাসি এনে ফিসফিস করে বলল, আরেকবার বলে দেখো, এতটা কাছে চলে আসবো পালানোর পথ খুঁজে পাবে না। প্রেম রোজ। তৃষা হকচকিয়ে গেল। প্রেমরোজ শুনে এক মুহূর্তে থমকে দাঁড়ালো। এটা তো তার পছন্দের ব্র্যান্ডের নাম। সে গলা কাঁপিয়ে বলল, দেখুন, আমি ওইসব নোংরা জামা পরে আপনার সামনে আসতে পারবো না। জামা পরে সামনে আসতে বললো কে? তো কিভাবে আসবো?
যেমন ছেলে মানুষ যেমনভাবে আসে তেমনভাবে এলেই চলবে। নোংরা। তোর নানাই নোংরা। কথায় কথায় নানাকে তুলেন কেন? হ্যাঁ, যা শোনা, এখন থেকে তোমার নানাকে না তুলে তার আওকে তুলব। উফ, পচা সাউন্ড করে না বউ, কুছ কুছ হতা হ্যাঁ। থামুন বলছি। এই যে শোনেন না, বাড়ি যাব আমি। বান্তির বাচ্চা, চুপ কর। বাসা করছি আমি এখনো, খালি বাড়ি যাবো বলছিস। তোকে আমি কবরে পাঠাবো। শাড়ি খোল আগে। বালার তো সেফটি বেল লাগাইছো কেন? এই বাল খুলতে যেমন হয় না, এই শাড়ি এত ঢং করে পড়া লাগে? পেছিয়ে পড়লেই তো হয়। নারী এই মাথার মধ্যে এক গাদা ক্লিপ আর শাড়িতে এক গাদা পিন লাগায় কেবল স্বামীর জাতিকে হেনস্থা করার জন্য। বুঝি না আমি বাল? প্রেম শাড়িতে হাত দিতে গেলে তৃষা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল দৃঢ় স্বরে বলল,